হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে, ফেব্রুয়ারি মাস থেকে। তো আর কয়েকটা দিন একটু সময় নষ্ট না করে একটু যদি ভালো করে পড়াশোনা করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী সময়গুলো অনেক ভালো কাটবে। তোমাদের মাধ্যমিক হচ্ছে প্রত্যেকের জীবনের একটা প্রাথমিক স্টেজ বলতে গেলে, যেখানে তোমরা একটা তোমাদের নিজস্ব আইডেন্টিটি থাকবে। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে, তো বোর্ড এক্সাম, প্রথম বোর্ড এক্সাম। তো একটু ভালো করে তোমরা যদি পড়াশোনা করো, তাতে কিন্তু তোমাদের পরবর্তী কালে তোমরা ভালো স্কুল পেতে পারবে, ভালো জায়গায় যেতে পারবে। তো সময় নষ্ট করো না, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া সব অফ করে দাও। কয়েকটা দিন খেটে নাও পরীক্ষার পরে, না হলে একটু বেশি করে নিবে ওইসব। তো সবাইকে বলবো, মন দিয়ে পড়াশোনা করো। আমি এবিটিএ টেস্ট পেপারের যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা ডিস্ট্রিক্ট নাম্বার, তোমরা দেখবে আজকে আমরা আহ, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্সের। তো আগের ভিডিওতে আমি আহ, কলকাতা ডিস্ট্রিক্ট অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি, প্লিজ ভিডিওগুলো দেখে নিও। প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি ডিটেল বলে দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম ভাবে সমস্যা না হয় সংখ্যা চেঞ্জ করে দিলেও। তো বেশি সময় নিব না, শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দেখো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকো, একটু ধৈর্য ধরে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি তোমাদের। পেজ নাম্বার হচ্ছে 238 পেজ তোমরা বের করবে। সে 238 পেজে যে অঙ্কের উপরে যে সেটটা রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন আলোচনা করব। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন বলছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি জন এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে n বছর পর যখন জনসংখ্যা বলেছে, তার মানে এটা আমরা কি করব, যে দেখো জনসংখ্যা কত বলেছে, পি ইন্টু 1 প্লাস বৃদ্ধি বলেছে, তাই আমি কি করবো, প্লাস করব। হ্রাস বললে আমরা মাইনাস করতাম। 1 প্লাস আর, আর মানে কত, এখানে 2r বাই 100 হোল টু দা পাওয়ার দেওয়া রয়েছে দেখো n। ওকে, এইটাই হবে কি আমাদের n বছর পরে জনসংখ্যা। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস 2 50 কেটে দিবে আর বাই 50 হোল টু দা পাওয়ার n। তাহলে এইটা হবে কি আমাদের কত বছর পরে, n বছর পরে জনসংখ্যা, পি ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দা পাওয়ার n। তাহলে অপশন হবে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, দেখো পি ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দা পাওয়ার n এত জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে যদি a অনুপাত b সমান 2:3 হয় এবং b অনুপাত c সমান 4:5 হয়, c অনুপাত d সমান 6:7 হয়, তবে a এবং d এর অনুপাত কত হবে। দেখো a অনুপাত b সমান 2:3, আমি a অনুপাত b কে লিখতে পারি না, a বাই b সমান 2/3 লিখতে পারি। সেকেন্ডটা কি রয়েছে দেখো, b বাই c সমান লিখতে পারি 4/5। একই রকম ভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে কত, c বাই d। তাহলে c বাই d সমান কত লিখতে পারি আমি, 6/7। তাহলে দেখো এখানে তিনটা আমি অনুপাত পাচ্ছি, এখানে a অনুপাত b, b অনুপাত c, আর একটা হচ্ছে c অনুপাত d। এই যদি তিনটাকে আমি গুণ করে দিই, তাহলে a বাই b গুণিতক b বাই c গুণিতক c বাই d, এদিকে গুণ করা মানে ডান দিকেরও গুণ করব আমি, 2/3 গুণিতক 4/5 গুণিতক 6/7। কেটে যাবে, দেখো এখানে কি কি কাটবে, b কেটে যাবে, b কাটবে, এখানে কাটাকাটি করলে কত হয়, 3×2=6, আর কাটবে না। তার মানে দেখো এখানে পড়ে আছে উপরে a, নিচে পড়ে আছে d,
এদিকে 4 2 8 2 16, 7 5 35, আর এটা কাটাকাটি হবে না। তাহলে দেখো এ অনুপাত ডি সমান কত হচ্ছে, 16/16 অনুপাত কত, 35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক, তাহলে জাস্ট এই অঙ্কগুলো থাকলে, তিনটা দিয়ে যদি থাকে তোমরা জাস্ট গুণ করে দিবে, কাটাকাটি হলে দেখবে দুটো সংখ্যা, দুটো পাবো, যেই দুটোর তোমাদের অনুপাত এখানে বের করতে বলবে। তাহলে অ্যান্সার হবে 16:35, অর্থাৎ আবার হচ্ছে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের সংখ্যা কত হবে। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সবসময় ম্যাক্সিমাম আমি একটা বৃত্ত তৈরি করতে পারবো। ওকে, এর বাইরে এর বেশি কিন্তু বৃত্ত আমরা তৈরি করতে পারবো না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, যদি সাইন 18° প্লাস থিটা সমান 1 হয় তবে থিটা এর মান কত। তাহলে আমি লিখবো সাইন 18° প্লাস থিটা এর মানটা কত বলে দিচ্ছে 1। বা কি দিয়ে লিখবো আমি, বা দিয়ে লিখবো, দেখো সাইন 18° প্লাস থিটা এটা সমান লিখতে পারি আমি সাইন 90°। ঠিক, কারণ সাইন 90°-র মান কত, 1। তাহলে দুদিকে দেখো সাইন রয়েছে, তার মানে 18° প্লাস থিটা সমান কত পাবো আমরা, 90°। বা থিটা সমান কি পাবো, 90° মাইনাস 18°, কত হবে এখানে 72°। তাহলে আমাকে থিটা এর মানটাই কিন্তু চেয়েছে, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক এইগুলো, জাস্ট তোমাদের কিন্তু মান মুখস্থ করতে হবে। সাইন, কস, ট্যান, কট প্রত্যেকটার 0, 45, 30, 60, 90 প্রত্যেকটার মান কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তো তোমরা যেভাবে টেকনিক তোমরা শিখেছো সেই টেকনিকেই কিন্তু তোমরা মুখস্থ রাখবে, নাহলে কিন্তু মনে থাকবে না। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে চোঙের আয়তন কত হবে। তাহলে যদি আমি ধরে নিই যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি আমি এইচ ধরে নিই, ওকে, তাহলে আর একটা ধরলাম, এইচ ধরলাম। এবারে বলেছে দেখো যদি আর এবং এইচ আমি ধরি, আর একটা এইচ ধরলাম, তখন আয়তন কত হবে। চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, তখন হচ্ছে কত আমাদের পাই আর স্কোয়ার এইচ। এবারে বলেছে ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করব, তাহলে ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হবে, 2r হবে। আর উচ্চতা অর্ধেক করব, করলে কত হবে, h/2 হবে। তখন আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এখন কিন্তু নেই, আর 2r হয়ে গেছে, 2r স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় লিখবো h/2। তাহলে আসছে কত এখানে দেখো, পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু h/2। তাহলে 2 2 এ 4, তার মানে অ্যান্সার হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ, এটা আসছে। ঠিক, তাহলে দেখো উপরে ছিল কত আমার পাই আর স্কোয়ার এইচ, এখন এলো কত 2 পাই আর স্কোয়ার এইচ। তার মানে চোঙের আয়তন কত গুণ হচ্ছে, এখানে দেখো কত গুণ হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ এর 2 গুণ করলেই কিন্তু আমি সেকেন্ডটা পাচ্ছি, যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করছি। তাহলে অ্যান্সার হবে কত, দ্বিগুণ, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ দ্বিগুণ বা 2 গুণ হবে পূর্বের আয়তনের থেকে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলছে 8, 3, 14, 18 এগুলো রয়েছে, মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে এদের মধ্যমা নির্ণয় করতে হলে প্রাথমিক যে আমাদের কাজ হবে ছোট থেকে বড় সাজানো। ঠিক আছে, দেখো প্রথম ছোট 3, 5, 6, 8, 14, 18, 20। এবারে দেখবো এদের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। এই প্রসেসগুলো আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে। দেখো 1, 2, 3,
7টা রয়েছে, তার মানে দেখো টোটাল n সমান কি রয়েছে, 7 রয়েছে। 7টা যুগ্ম না অযুগ্ম, তাহলে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা যেহেতু হবে, এর সূত্র কি ছিল, n+1/2 তম পদ হবে কি এদের মধ্যমা। তাহলে n+1, n+1/2 তম পদ কোনটা হচ্ছে, তাহলে 7 + 1/2 মানে হচ্ছে কত, 8/2 সমান চতুর্থ যে অর্থাৎ ফোর্থ পজিশনে যে সংখ্যাটা রয়েছে সেটা হবে এর অ্যান্সার। দেখো এখানে 8 রয়েছে, তাই অপশন এ হবে এখানে সঠিক উত্তর। যদি অযুগ্ম থাকে এই নিয়ম, যুগ্মের কিন্তু আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি, যুগ্মেরও কিন্তু কি হবে, একটু আলাদা নিয়ম হবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো তাহলে 1 নম্বরের যে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম। তো এইভাবে তোমাদের আমি ডিটেল বলে ভিডিওগুলো করছি। তো এতক্ষণ অবধি যারা দেখছো সবাইকে বলো প্লিজ এক্ষুনি এক্ষুনি তোমরা একটা লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, এবং কমেন্ট করে জানাও তোমরা যে তোমাদের কেমন লাগছে বা কেমন করে আমি তোমাদের কাছে আরো ভালো নিয়ে আসতে পারবো। তোমরা তোমাদের কমেন্টে জানাও, তোমাদের আইডিয়া তোমরা শেয়ার করো তোমাদের। তো তাতে কি হবে, আমি বুঝতে পারবো তোমরা কেমন চাইছো বা কেমন করে নিতে চাইছো, তোমরা কেমন স্লো হচ্ছে না, একটু ফাস্ট বলছি বা কেমন করে করতে হবে, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো অঙ্ক বুঝতে না পারলে সেটা দাগ নাম্বার দিয়ে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 2 দাগে শেলির 900 টাকা 5 মাসের জন্য এবং মুনমুনের 600 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত থাকলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে। এই অঙ্কগুলো সব থেকে সহজ অঙ্ক, যা টাকা থাকবে যত মাস থাকবে গুণ করবে, দিয়ে তাদের কি করবে, অনুপাত বের করে ফেলবে। ওকে, দিলেই হবে, সেইটাই হবে লাভ্যাংশ অনুপাত। আবার শূন্য শূন্য কাটবে, 9 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এদিকে, এটা 1 হয়ে যাবে, 5:6। তাহলে 5:6 হবে তাদের লাভ্যাংশের অনুপাত। একদম সহজ অঙ্ক কিন্তু এগুলো। সংখ্যা যেটা টাকা থাকবে তার সঙ্গে সময় মাসে অ্যাকচুয়ালি থাকতে হবে, মাস কিন্তু তাদের কি করবে, গুণ করে দিবে। ওকে, দিয়ে অনুপাত বের করলে সেটাই হবে আমাদের লাভ্যাংশের অনুপাত। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলছে যদি এক্স সমান 3+2√2 হয় এবং x+1/x এর মান কত হবে। সব থেকে সহজ অঙ্ক এটা। দেখো বলেছে x সমান 3+2√2, তার মানে 1/x সমান কত হবে, 1/3+2√2। ওকে, তাহলে করণী নিরসন করব আমি। তাহলে উপরে 3-2√2, নিচেও আমি কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব। দেখো 3+2√2 এর অনুবন্ধী হচ্ছে 3-2√2, উপর নিচ গুণ করে দিয়েছি, কেটে যাবে, দিলে এটাই পড়ে থাকবে। তাহলে উপরে থাকছে 3-2√2, নিচে a+b * a - b মানে a স্কোয়ার, 3 এর স্কোয়ার - 2√2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে 3-2√2 বাই 9 -2 দিয়ে 4 2 8, মানে 1 পড়ে থাকছে, মানে 3-2√2 হচ্ছে এখানে অ্যাকচুয়াল কি অ্যান্সার কোনটা, 1/x এ। এবার আমাকে বলেছে কি বের করতে, বলছে x+1/x এর মান কত হবে, 1 প্লাস, তাহলে 3+2√2 প্লাস 3-2√2। দেখো এটা কেটে যাবে, পড়ে থাকবে কত, 6। তাহলে অপশন হবে এখানে 6। ঠিক আছে, অ্যান্সার হবে এখানে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমার কিন্তু এই মানটা চেয়েছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাব। না বুঝতে পারলে একবার ব্যাক করে তোমাদের বারবার বলছি দেখে নাও, তাতে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। অনেক সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি কি হয়, অবশ্যই কত হবে, 2 সমকোণ, যেটা বলা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান কত। পূরক কোণ কোন দুটো কোণকে বলা হয়, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তখন
যদি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটির কি বলা হবে, পূরক কোণ বলা হবে। তার মানে আমি কি করব, এখানে 65 আর সম্পূরক হলে 180 হবে। এটা ভালো করে দেখবে, সম্পূরক হলে 180 থেকে এটাকে বাদ দিবে, পূরক যেহেতু বলেছে তাই 90 থেকে বাদ দিব আমি। তাহলে 90 থেকে আমি বাদ দিব 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো 90 ডিগ্রি রয়েছে, এখানে মিনিট নেই, 1 ডিগ্রি সমান একটু লিখে দিচ্ছি 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ওকে, এবারে আমি কি করব, মাইনাস করব দেখো কিভাবে। তাহলে 90 ডিগ্রি ছিল, তাহলে 90 কে আমি কি লিখবো, এগুলো একটু মাথায় রাখে, 89 লিখবো, এখানে 59 লিখবো, দিলে আমাদের সুবিধা হবে বিয়োগ করতে। আর মিনিট লিখবো, আর এখানে 60 সেকেন্ড লিখবো। দেখো কেন লিখলাম আমি, দেখো 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট, 1 মিনিট এখানে 59-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট মানে 1 ডিগ্রি, সেটাও আবার কি এর সঙ্গে যোগ হয়ে 90 হয়ে যাবে, তাই 90টাকে এইভাবে লিখতে পারি। মাইনাস করবো কত, 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। ঠিক, এবারে আমি কি করবো, এটা বিয়োগ করবো। দেখো তাহলে অ্যান্সার বেরোচ্ছে আমাদের 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল x বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে x এবং d এর মধ্যে সম্পর্ক লেখো। ঘনকের যদি আমি বাহুর দৈর্ঘ্য a একক ধরে নিই, তাহলে এ ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের, সেটা হচ্ছে 6a²। ঠিক আছে, তাহলে 6a² এবং কর্ণের দৈর্ঘ্য, তাহলে এইটা মানে হচ্ছে কি আমাদের x, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি d, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি √3a², এটাকে বলছে আমাদের d। ওকে, আমি 3a² রয়েছে তাই আমি এটাকে কি করলো, √ রয়েছে তাই এটাকে বর্গ করে দিব, তাহলে অ্যান্সার হবে 3a² সমান হবে d²। ঠিক, এটাই হচ্ছে কি আমাদের, এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত। ঠিক আছে, এবারে দেখো আমি এটাকে কি করব, ভাগ করে দেব। 6a² কে 3a² দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে d² কে কত দিয়ে ভাগ করব আমি, x কে d² দিয়ে ভাগ করব, x কে d² দিয়ে ভাগ করব। ওকে, এটাকে যদি তুমি 1 নাম্বার রাখো, এটাকে যদি 2 নাম্বার রাখো, এটা আমি করতে পারি। বা কেটে দাও, 3 2 6, তাহলে x সমান কোনাকুনি গুণ করলে x সমান হবে 2d²। এটাই হচ্ছে তাদের মধ্যে কি সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে, x1 x2 x3 সমান x xn রাশিগুলির গড় 25 হলে এই রাশিগুলির গড় কত হবে। আচ্ছা, তাহলে x বার গড় বলেছে, তাহলে আমার কি লিখতে পারি আমি, সামেশন xi i 1 থেকে n বাই n, এটা সমান কত বলে দিয়েছে, 25। ঠিক, আচ্ছা এবারে দেখো এইখানে রয়েছে x1 প্লাস 5 x2 প্লাস 5 xn প্লাস 5 ডট ডট এর মধ্যে রয়েছে, তার মানে এইটার গড় আমি কি লিখতে পারি, দেখো x1 প্লাস 5 প্লাস x2 প্লাস 5 প্লাস ডট ডট xn প্লাস 5 বাই কত লিখবো, n, কারণ টোটাল n সংখ্যক রয়েছে, x1 থেকে n অবধি গেছে মানে টোটাল n সংখ্যক রয়েছে। এখান থেকে আমি লিখতে পারি দেখো x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn প্লাস 5 প্লাস 5 প্লাস এটা ডট ডট চলবে 5 শেষ অব্দ, কততম 5, n তম, তাই না, এখানে n তম 5 থাকবে। ঠিক আছে, বাই n লিখতে পারি আমি। এবারে দেখো এই যে মানটা না, এই মানটা
এইটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে রয়েছে, ঠিক আছে। আমি এটাকে লিখতে পারি সামেশন xi i 1 থেকে n প্লাস এটাকে 5n সংখ্যক রয়েছে, তার মানে n ইন্টু 5 লিখতে পারি বাই n, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এইটাকে আমি অন্যভাবে লিখবো উপরে, দেখো এইখান থেকে কিন্তু আসছে, ঠিক আছে, এইখান থেকে উপরে আসছে। দেখো এখানে লিখতে পারি সামেশন xi i 1 to n বাই n প্লাস 5n বাই n, n কেটে যাবে, এটা কত, এই পুরোটা হচ্ছে আমাদের 25 আর এটা হচ্ছে আমাদের 5, অ্যান্সার হচ্ছে 30। তো কত হচ্ছে অ্যান্সার এখানে 30। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এখানে আবার মাল্টিপল চয়েস দিয়ে দিয়েছে, তাহলে এ হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাব। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটি। তো যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক করে দাও, অনেকে দেখছো তো লাইক করছো না, কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আরো কিন্তু কোশ্চেন রয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। নেক্সট দেখো 3-এর দাগে কি বলেছে, 5 বছরে আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার 4%, ঠিক আছে। এটা কি হবে এটা বোঝাতে চাই, সরল সুদ মানে PRT বাই 100, তার মানে হচ্ছে কি একটা যদি আমি 5x ধরি আর একটা কত 6x হবে, আর 5x মানে কোনটা এখানে আসল p, আর 6x মানে কোনটা i, মানে সব যেটা সবৃদ্ধি i নয় i প্লাস p, ঠিক আছে। সুদ প্লাস আসল, সবৃদ্ধি মূল বলেছে মানে এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ নয়, কিন্তু বলে দিয়েছে এখানে সরল সুদের হার, তার মানে এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি নয়, সবৃদ্ধি মূল যেটা দিয়েছে এটা হচ্ছে সুদ প্লাস আসল, ঠিক আছে। তো সেটাও একটা সবৃদ্ধি মূলের মধ্যেই পড়ছে। তো এটা 6 হলো, তার মানে 5 বছর আমাকে টি বলে দিয়েছে কত 5 বছর। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমি লিখতে পারি দেখো এখানে পি প্লাস সুদ প্লাস আসল প্লাস সুদ কত PRT বাই 100, পি ইন্টু আর টি বাই 100, এটা সমান কত বলে দিয়েছে আমাদের, তাদের অনুপাত দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের 6x, 6x, তাহলে সুদ প্লাস আসল সমান কত দিয়েছে 6x, ওকে। দেখো টি এর মান কত 5x প্লাস 5x ইন্টু আর আমি বের করব টি এর, দেখো 5 দেওয়া আছে বাই 100 সমান 6x, ওকে। এবারে 5 5 25 x আর বাই 100, 6x মাইনাস 5x, এটা এদিকে গেলে মাইনাস হবে তখন হয়ে যাবে 1, বা আর 25 4 এ 100, ঠিক আছে না। তাহলে আর সমান কত পাচ্ছি আমি, আচ্ছা এখানে দেখো 1x হবে অ্যাকচুয়ালি, তাহলে xও আমার কিন্তু কেটে যাবে এদিকে ওদিক, তাহলে আর সমান হচ্ছে আমাদের 4%, কত 4% রয়েছে, তাহলে এখানেও দেখো 4% রয়েছে, তাই এটা অ্যান্সার হবে কি সত্য, ওকে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে, ax² b 2bx প্লাস c দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে এইটা কি হবে। দ্বিঘাত সমীকরণটা আমি লিখবো ax² প্লাস 2bx প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা এই সমীকরণের বাস্তব এবং সমান বীজ কখন হবে, যদি নিরূপক আমাদের কি হয় 0 হয়ে যায়, তখনই কিন্তু বাস্তব এবং সমান হবে। তাহলে নিরূপক কত হবে এখানে দেখো b² মাইনাস 4ac, b² মানে এখানে 2b, b এর জায়গায় এখানে 2 বই আছে, হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি, এটা ঠিকঠাকই রয়েছে, ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো 4b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। আচ্ছা 4b² সমান হচ্ছে এদিকে এলে প্লাস 4ac হয়ে যাবে, 4 যদি ও কেটে দিই আমি, অ্যান্সার হচ্ছে b² সমান ac। এই শর্তের জন্য কি যদি এই শর্তটা যদি মেনে চলে তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই সমীকরণের বাস্তব এবং সমান বীজ রয়েছে, কিন্তু এখানে শর্তটা দিয়েছিল b² প্লাস 4ac, তার মানে এটা কি হবে একদম মিথ্যা হবে, কারণ এখানে 4 একটা গুণ রয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু হবে কি b² প্লাস সমান ac। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
নেক্সট কোশ্চেনে যাব আমরা। সাইন 4 থিটা প্লাস সাইন কস 5 থিটা এর সর্বোচ্চ মান কত? 9 কি হবে? না, এটা কখনো সর্বোচ্চ মান 9 হবে না, ম্যাক্সিমাম হলে এটা 1 অবধি যাবে। প্রত্যেকটার কি তোমরা জানো যে এগুলো সাইন থিটা কস থিটা এর ম্যাক্সিমাম যে মান আছে সেটা হচ্ছে 1, তাই ম্যাক্সিমাম 2 অবধি যাবে, এটা অ্যাকচুয়ালি মিথ্যা লিখবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। একটি নিরেট গোলক এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:3। আচ্ছা, নিরেট গোলকের যদি সমগ্রতলের ক্ষেত্রফল আমাকে বলে তখন অ্যান্সার কি হয়? 4/3 পাই, সমগ্র ক্ষেত্রফল, সরি আমি আয়তন লিখছি, 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, অনুপাত চেয়েছে, অনুপাত লিখবো। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 3 পাই আর স্কোয়ার। এগুলো নিশ্চয়ই তোমাদের জানা রয়েছে। আর স্কোয়ার কেটে দাও, পাই কাটো, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 4:3, 4:3 এখানে দেওয়া রয়েছে, তাই এখানে অ্যান্সার হবে এটা কি? সত্য। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে তো 8, 6, 7, 10, 5, 8 এগুলো রয়েছে। তথ্যের সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান আমি বলেছিলাম যে তথ্যটা দেওয়া থাকবে তাদের মধ্যে সব থেকে বেশি যা রয়েছে, যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের সংখ্যাগুরু মান। এখানে সব থেকে কম সংখ্যা 5, 5 কবার রয়েছে এখানে দেখো? একবার রয়েছে। 6 কবার রয়েছে? 1, 2, দুবার রয়েছে। 7 কবার রয়েছে? 1, 2, তাহলে 7ও আমাদের দুবার রয়েছে। 8 কতবার রয়েছে? 1, 2, 3, 4, 8 রয়েছে 4 বার। 10 একবার, 9 একবার, তাহলে সব থেকে বেশি রয়েছে দেখো 8, তাহলে এই 8ই হবে আমাদের সংখ্যাগুরু মান, তাহলে এটাও কি হবে? সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে এরপরে আমরা আলোচনা করব। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত বলে দিয়েছে? 8%। আমি একটু কুইক করব, লিখে নিবে তোমরা আবার কথা শুনে। চক্রবৃদ্ধি সুদের হার 8%। আচ্ছা, কিছু টাকা ধরি, আসল কত টাকা? পি টাকা। ঠিক আছে, নেক্সট বলেছে তো কত বছর, মানে তোমার কি বলেছে? কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হবে, তাহলে আমার সময় বলে দিয়েছে এন কত? এন কত বলে দিয়েছে? 8 বছর। ঠিক, তার মানে শর্তানুসারে আমি যদি লিখবে এরকম, শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় কি লিখবো? 8 সমান দ্বিগুণ বলেছে মানে 2p হবে। আসলেরই তো দ্বিগুণ হবে, আর পার্সেন্ট সরল চক্রবৃদ্ধি সুদে 8 বছরের দ্বিগুণ বলেছে, তাই লিখতে পারি আমি। ওকে, বোঝা গেছে। নেক্সট দেখো আমি লিখতে পারি এটাকে 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার 8 সমান 2। কেন? দেখো পি পি কি হবে? কেটে যাবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 2 টু দা পাওয়ার 1/8। এটা আমি রাখবো কারণ এই মানটা আমি বসাবো। দেখো কত বছরে 4 গুণ হবে বলেছে, তাহলে আবার যদি আমি লিখি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন, মানে আমি জানি না, বের করব, সমান 4 গুণ মানে 4p। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমি এই এনটাই বের করব কারণ সেকেন্ডটাতে কিন্তু কত বছর বের করতে বলছে। ঠিক আছে, তাহলে পি দেখো আবার কাটবে, তাহলে 1 প্লাস আর বাই 100 এর মান কত? এখানে 2 টু দা পাওয়ার 1/8, তাহলে এটাকে লিখতে পারি 2 টু দা পাওয়ার 1/8 হোল টু দা পাওয়ার এন যেমন আছে থাকবে, সমান 2, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, ইয়ে শূন্য, তাহলে 2 টু দা পাওয়ার n/8 সমান 2 স্কোয়ার। এখান থেকে কি পাবো আমি? n/, দেখো এটা নট ইকুয়ালস টু 0, -1 প্লাস 1, নট ইকুয়ালস টু -1, নট ইকুয়ালস টু প্লাস 1, তাই n/8 সমান আমি পাওয়ার সমান করতে পারি 2। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা বা n সমান আর 2 এ 16, তাহলে 16 বছর পরে, তাহলে অ্যান্সার কত হবে? 16 বছর পরে ওই টাকাটা 4 গুণ হবে। 8 বছর পরে দ্বিগুণ ছিল, 16 বছরে
4 গুণ হবে, স্বাভাবিক জিনিস। তো এটা অঙ্ক করে তোমাদের দেখাতেই হবে। ওকে, বোঝাই যাচ্ছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। ওকে, দেখো একটি অংশীদারি ব্যবসায় 3জন ব্যক্তি রয়েছে, চয়ন, জিশান, আসফ। মূলধন অনুপাত দিয়ে দিচ্ছে, চয়নের লাভ্যাংশ আসফের থেকে 60 টাকা কম হলে জিশানের লাভ্যাংশ কত হবে। তাহলে এই অঙ্কগুলো দেখো আগের প্রত্যেকটা জায়গায় আমি করিয়ে দিয়েছি। তাহলে মোট লাভ আমি ধরে নিব কত, এক্স টাকা। আমি আর লিখছি না, আগের যারা ভিডিওগুলো ফলো করো অবশ্যই তোমরা এই অঙ্ক তোমাদের কাছে এখন হাতের মুঠোয় চলে এসছে, তাই না? খুব সহজভাবে আমি বলে দিচ্ছি, দেখো এক্স টাকা কি ধরবো, মোট লাভ ধরবো। এবারে আমি দেখো চয়ন, আমি সি লিখছি, সিএইচ লিখলাম। চয়ন এর যে লাভ্যাংশ হবে কত, 3x বাই 8 5 13 3 16, এত টাকা। ওকে, আচ্ছা জিশান, জিশান মানে তোমাদের আমি লিখছি, আমি জিআই। ওকে, জিশান, জিশান লিখবো কত আমি তাহলে, 8x বাই 16 টাকা। তারপরে কি রয়েছে, আসপ, এএস লিখলাম, 5x বাই 16 টাকা। এবারে দেখো কে কম, চয়নের লাভ্যাংশ আসপের থেকে 60 টাকা কম। তাহলে চয়ন কম আসপ বেশি, তাহলে আমি কি লিখবো, শর্তানুসারে 5x বাই 16 মাইনাস 3x চয়ন বাই 16 সমান হচ্ছে 60 টাকা। হলো, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2x বাই 16 সমান হচ্ছে 60 টাকা, বা x সমান হচ্ছে কত, 60 গুণিতক 16 বাই 2, 8 এ 16, 8 6 48, 480 টাকা কি মোট লাভ, মোট যেটা আমি ধরেছিলাম। কিন্তু চয়ন কত হবে, চয়ন না সরি, জিশানের কত হবে, জিশান দেখো 8x বাই 16, তাহলে এখানে যদি বসিয়ে দিই 8 ইন্টু এক্স 480 বাই কত 16, 16 3 48, 30, 8 3 24, মানে 240 টাকা কে পাবে, জিশান। জিশান হচ্ছে লাভ্যাংশ হবে 240 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগের ভিডিও যারা দেখেছো তাদের কাছে কিন্তু এখন যারা রেগুলার ফলো করছো, অনেক অঙ্ক কিন্তু তোমাদের দেখো রিপিট হচ্ছে। এইভাবে যদি রিপিটেড তোমরা অঙ্কগুলো করতে থাকো না, নতুন অঙ্ক কিন্তু তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। ঠিক আছে, তো একটু তোমাদের ধৈর্য ধরে ফলো করে যেতে হবে, অঙ্কগুলোকে দেখতে হবে। a/3, b/4, c/7, a প্লাস বি প্লাস c/c এর মান কত। দেখো a/3 পুরোটাকে যদি আমি কে ধরে নিই, যেখানে কে অশূন্য ধ্রুবক, আমি আর লিখছি না, এখানে লিখে দিচ্ছি অশূন্য ধ্রুবক, তার মানে a সমান কত হবে, 3k, b 4k, c 7k। এবারে মান কি বের করতে বলছে, a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই সি। আচ্ছা, a প্লাস বি প্লাস সি মানে 3k, 4k, 7k বাই সি মানে হচ্ছে 7k। উপরে যোগ করলে 7 3 10, 14k বাই 7k। কে কেটে দাও, 7 2 14, তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে অ্যান্সার হবে আমাদের 2। নেক্সট কোশ্চেনে যাব, সহজ অঙ্ক এইগুলো। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, বলছে এক্স বাই ওয়াই সমান সমানুপাত এক্স প্লাস ওয়াই, ওয়াই বাই এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অশূন্য ধ্রুবক। আচ্ছা দেখি কি আছে এটা, 4 করছি আমি, এক্স বাই ওয়াই সমান আমি লিখতে পারি না, কে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর শূন্য লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। ওকে, যেখানে কে নট ইকুয়ালস টু 0, অশূন্য ধ্রুবক এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আবার এটাকে লিখতে পারি আমি এক্স প্লাস ওয়াই কে লিখতে পারি আমি 1 বাই কে ওয়ান ইন্টু এক্স বাই ওয়াই। ঠিক, জাস্ট কে ওয়ানটা আমি ভাগ করে দিয়েছি, লিখতে পারি। একই রকম ভাবে ওয়াই বাই এক্স সমান কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে লিখতে পারি। বা
x মাইনাস ওয়াই সমান 1/k2 ইন্টু y/x। ঠিক আছে, এটাকে আমি দিব 1 নম্বর, এটাকে দিব আমি 2 নম্বর। এবারে অঙ্কটা দেখো কি আছে, 1 নম্বর গুণিতক 2 নম্বর যদি আমি করে দিই x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1/k1 x/y ইন্টু 1/k2 y/x, বা এটা হচ্ছে আমাদের কত, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/k1 ইন্টু 1/k2 ইন্টু x/y ইন্টু y/x। x কেটে যাবে, y কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1/k1 k2। তাহলে এইটাকে আমি কি করলাম, ধরে নিলাম k, ধরি 1/k1 k2 সমান k। ওকে, এটা সমান হচ্ছে নট ইকুয়ালস টু 0। কেন, k1 k2 নট ইকুয়ালস টু 0, অতএব 1/k1 k2 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাই কেও নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হলো, অশূন্য হলো না, অশূন্য ধ্রুবক হলো। ওকে, নট ইকুয়ালস টু 0 বেরিয়ে গেছে, মানে কি পেলাম আমি, অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম। প্রমাণিত লিখে দিবে নিচে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক, ওকে, নেক্সট প্রশ্নে যাব। দেখো আমরা অঙ্কগুলো একটু ভালো করে করতে হবে, মানে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, বুঝতে পারবে কিন্তু একটু এভাবে লিখে করবে, প্র্যাকটিস করবে, তাতে কিন্তু তোমাদের নাম্বার কোনো রকম ভাবে কাটার চান্স থাকবে না। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে একটি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বৃত্ত রয়েছে, কত দূরে একটা বিন্দু রয়েছে এখানে, 13 সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে একটা বিন্দু রয়েছে। এবারে এইখান থেকে একটা স্পর্শক রয়েছে, একটা স্পর্শক। ওকে, এখানে একটা স্পর্শক রয়েছে, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার, স্পর্শকের দৈর্ঘ্য কত, মানে এইটা কত। ওকে, তাহলে স্পর্শকের উপর কি হয়, কেন্দ্র থেকে বিন্দুগামী কোনো সরলরেখা স্পর্শকের উপর সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, নাম যদি দিয়ে দাও এখানে এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজের লিখতে পারি আমি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, লিখতে পারি আমি। তাহলে এখান থেকে বা দিয়ে কি লিখবো আমি বের করবো এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে এসি স্কোয়ার বিসি স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। ওকে, দেখো বেরোচ্ছে এসি সমান √169 মাইনাস 25, ঠিক 144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এসি এর মান কত হচ্ছে 12 সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক এগুলো, এগুলো তোমাদের তো বুঝতেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি করবো আমি, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। ওকে, এবিসি তে এইটা এবি এর মান বলে দিয়েছি এসি 2√2a, 2a মাইনাস এ 2√2a এসি। ওকে, বিসি বলে দিয়েছি এখানে, বিসি বলে দিয়েছে 2a প্লাস 1। আচ্ছা, এখানে আমি একটা চিত্র আঁকছি, দেখো এ বি সি, বিসিটাকে লিখে নিই, কত বলেছে 2a প্লাস 1, 2a প্লাস 1, এবি কত ছিল
2a মাইনাস 1, এটা 2√2, 2a মাইনাস 1, এটা হচ্ছে 2√2a, তাই তো, 2√2a, পুরোটাই। ওকে, এগুলো সব সেন্টিমিটার আছে। ওকে, এবারে বলেছে দেখো বি এসির এইটা এইটা এটা কত ডিগ্রি, এটা জিজ্ঞেস করেছে। ওকে, আচ্ছা, আমি যদি লিখি এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কত হবে আগে দেখবো আমরা। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এইটা আর এই বাহুটা আমি যোগ করে বর্গ করে যোগ করব, মানে হবে কত 2a মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2√2a হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে কত 4a স্কোয়ার হবে, মাইনাস 2ab মানে 4a প্লাস 1, এগুলো আশা করি বুঝতে পারছো। যদি 4 2 8a, তাই না, তাহলে এখানে আসছে 4a স্কোয়ার মাইনাস প্লাস 4a প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত 2a প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো 2a প্লাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার, ঠিক না ভুল? তাহলে এর দুটো বাহুর যোগ বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সঙ্গে যদি সমান হয়, তার মানে আমরা কি পাচ্ছি এখানে, দেখো পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে এটা থেকে আমি শ্রীধর আচার্যের পিথাগোরাসের সূত্র থেকে আমি পাবো পিথাগোরাস সূত্র থেকে বা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এ ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ওকে, যার বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে বিএসির ভ্যালু আমি বের করতে বলেছি, তাহলে অ্যান্সার কত হবে 90 ডিগ্রি। কারণ দেখো এটা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, বা এটা লম্ব স্কোয়ার এটা ভূমি স্কোয়ার, এটা তো বিসি স্কোয়ারের সেটা মানে অতিভুজ স্কোয়ার, তার বিপরীত কোণটাই তো হবে 90 ডিগ্রি। তো অ্যান্সার হবে কত 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 7, এবিসি এর পরিকেন্দ্র ও ওডি, আচ্ছা এটা ওডি বিসি বাহুর উপর লম্ব, বিএসি এর মান 50 হলে বিওডি এর মান কত। আবারও আমি একটা ছবি আঁকবো, এ বি সি, এটা একটা পরিকেন্দ্র বলে দিয়েছে আমাদের ও, ওকে, নাম দিয়ে দিই আমি এ বি সি, পরিকেন্দ্র ও। আচ্ছা ও ডি বলছে বিসির উপর লম্ব, এটা ধরো ডি। বিএসি এর মান বলে দিয়েছে আমাদের 50 ডিগ্রি, বলছে বিওডি এর মান কত, বিওডি, আচ্ছা বিওডি সরি এই মানটা জিজ্ঞেস করেছে, তাহলে বলো আমাকে বিওডি বিওসি সরি বিওসি এই কোণটা কত হবে, 2 * বিএসি, কারণ কেন্দ্রস্থ কোণ কি হবে, সম্মুখ কেন্দ্রস্থ পরিধিস্থ কোণের কি হবে, দ্বিগুণ হবে, তাহলে বিওসি অ্যাকচুয়ালি অ্যান্সার হবে বিওসির মান 100 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 100 ডিগ্রি হয়, দেখো এখানে এইটা বলে দিচ্ছে আমাদের লম্ব মানে কত 90 ডিগ্রি বলে দিচ্ছে, তাই না। ওকে, তার মানে দেখো এইটা যদি পুরোটা আমার 100 ডিগ্রি হয়, তার মানে ও বিসি সমান ও সিবি, এই যে কোণ দুটো রয়েছে এটা কি দুটো কি কোণ হবে, সমান হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এগুলো কি ব্যাসার্ধ, দুটো বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে। এটা কত হবে 180 মাইনাস 100/2, মানে কত হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এটা তো 100, তাহলে এটা যদি 40 হয়, এবারে আমি ত্রিভুজটা নিব, দেখো ত্রিভুজ বিওডি, এই যে ত্রিভুজটা আমি পেয়েছি বিওডি, এই ত্রিভুজের তাহলে ও বিডি এইটা পেলাম কত আমি, ও বিডি যা ওবিসি একই 40 ডিগ্রি পেলাম এই কোণটা। আচ্ছা কোণ ও ডিবি, ও ডিবি সমান 90 ডিগ্রি, তাহলে অতএব
কোণ বিওডি কত হবে 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 × 4 = 13, 130 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। তো কত হবে এখানে অ্যান্সার 50 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্সার হবে 50 ডিগ্রি। ঠিক আছে, তো একটু মন দিয়ে অঙ্কগুলো দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিন্তু একটু প্রবলেমেটিক আসে ঘুরিয়ে ফিরিয়ে। একটু শুনে নাও মন দিয়ে। নেক্সট দিয়েছে দেখো আর cos থিটা 1 আর sin থিটা √3 হলে আর ও থিটা এর মান। আচ্ছা, আর cos থিটা সমান 1। আচ্ছা, আর cos থিটা 1 যদি হয়, আচ্ছা আরেকটা লিখি, আর sin থিটা সমান √3। ওকে, আমি যদি এই দুটোকে ভাগ করে দিই, দেখো আর cos থিটা বাই আর sin থিটা সমান কত হবে 1/√3। ইয়েস অর নো? আর যদি কেটে যায় তাহলে লিখতে পারি আমি cot থিটা, cos বাই sin মানে cot, 1/√3। তাহলে cot থিটাকে আমি cot 1 বাই কত ডিগ্রিতে cot 1/√3 হয়, কত ডিগ্রি কটের 1/√3 হয়। তো অ্যান্সার হচ্ছে আমাদের, তাহলে cos 60 ডিগ্রি হচ্ছে গিয়ে কত, cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের হাফ, আর sin 60 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে অ্যান্সার হবে কত cot 60 ডিগ্রি। দেখো আমি মুখস্থ না করেও করতে পারবো, কেন, সাইন cos এর ভ্যালু বসানো জানি আমি, তাই ভাগ করে দিলাম। 1/√3 কিন্তু হচ্ছে তোমার cot 60 তে, তাহলে অ্যান্সার থিটা সমান কত হবে 60 ডিগ্রি। তাহলে দেখো আর cos থিটা সমান কত বেরোচ্ছে, থিটার ভ্যালু তাহলে আমি পেয়ে গেলাম, থিটার ভ্যালু কত পেলাম আমি 60 পেলাম। আর cos থিটা সমান 1, তাহলে আর ইন্টু cos থিটা, cos 60 এর মান কত, cos 60 হচ্ছে গিয়ে কত হাফ সমান 1, তাহলে আর সমান হচ্ছে 2 গুণ হয়ে যাবে, এখানে 2 হবে এখানে সঠিক উত্তর। তাহলে আর এর মান 2 পেলাম, থিটা এর মান 60 ডিগ্রি পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, জাস্ট মানটা বসিয়ে দিলাম, আমি থিটা এর মান বসিয়ে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো সবকিছু লিখাতে গেলে কিন্তু 1.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে, ঠিক আছে না? তো একটু তোমাদের কিন্তু একটু স্মার্ট হতে হবে, লেখাগুলো লিখতে হবে। আমি বলার সঙ্গে সঙ্গে সব বলে যাচ্ছি, অঙ্কগুলো করার সঙ্গে সেগুলো তোমাকে স্মার্টলি একটু দেখে নিতে হবে, না হলে কিন্তু সময় অনেক চলে যাবে। দেখো আইএক্স বলেছে, দেখো যদি sin10 থিটা cos 8 থিটা এবং tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ tan 9 থিটা এর মান কত, দেখো এই জিনিসটা এটা মনে হয় থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হতো কি। তো এখানে আমি করে দিচ্ছি, দেখো sin10 থিটা সমান cos 8 থিটা, এটাকে লিখতে পারি sin10 থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 90 ডিগ্রি মাইনাস 8 থিটা মানে কি cos 8 থিটা হয়ে যাবে। কেন লিখলাম, কারণ আমি এখানে 100 সমান লিখতে পারি আমি, সরি 100 বলছি, 10 থিটা সমান লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। ওকে, তাহলে এটা এদিকে এলে কত হয়ে যাবে 10 থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে 18 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান হচ্ছে 18 5 90 মানে 5 ডিগ্রি। এবারে আমাকে চেয়েছে দেখো tan 9 থিটা চেয়েছে, তাই না? tan 9 থিটা এর মান কত হবে, থিটা এর মানটা বসিয়ে দিব, tan 9 ইন্টু 5 ডিগ্রি মানে হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের 1। ঠিক আছে, তাহলে tan 9 থিটা এর মান কত হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য h একক, r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু
উচ্চতা বলে দিচ্ছে এইচ, রেডিয়াস ব্যাসার্ধ বলে দিচ্ছে আর, তাহলে আমার এইটা কত হবে, তির্যক উচ্চতা কত হবে, √h² প্লাস আর স্কোয়ার। ব্যাস এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক কমপ্লিট। লিখতে হবে কিন্তু এটা এল সমান এটা তো। এবারে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আয়তন কত শঙ্কুর, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি শঙ্কুর, পাই আর এল, তাই তো, পাই আর এল এর মান কত এখানে, √h² প্লাস আর স্কোয়ার, কারণ এল এর মান আমি বের করে নিয়েছি। বা পাই কাটো, আর একটা কাটবে এখানে, আর পড়ে থাকবে, তাহলে RH/3 সমান হচ্ছে √h² প্লাস আর স্কোয়ার, ঠিক। বা হয়েছে। এবারে উভয় পক্ষে আমি বর্গ করে দিব, তাহলে এখানে আমি যদি বর্গ করে দিই উভয় পক্ষে, পড়ে থাকবে r²h²/9 সমান h² প্লাস আর স্কোয়ার, √ওভার উঠে গেছে কারণ স্কোয়ার ছিল, বা h² প্লাস আর স্কোয়ার বাই আর এর স্কোয়ার h² সমান কত হবে 1/9। কি করলাম আমি, জাস্ট h² r² কে এখানে ভাগ করে দিলাম, 1/9 যেমন আছে আছে। এবারে লিখতে পারি h²/r² প্লাস r²h² প্লাস r²/r² সমান 1/9। h কাটো আর কাটো, তাহলে পড়ে থাকবে 1/r² প্লাস 1/h² সমান 1/9। তাহলে দেখো এর মানটা তাহলে কত হচ্ছে আমার 1/9। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1/9 বা 1/9। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। তোমরা যদি বলো স্যার দেরি হোক কিন্তু আমি পুরো A to Z করাই, লিখে করাবো, তাহলে তোমরা কিন্তু তাতে কমেন্ট করে জানাও, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু পরের ক্লাস থেকে আমি ম্যাক্সিমাম জন যদি বলো তাহলে পরের ক্লাস থেকে আমি লিখে প্রত্যেকটা করিয়ে দিব, তাতে সময় বেশি যাবে কিন্তু তোমাদের ধৈর্য ধরে তখন কিন্তু দেখতে হবে। ওকে, নিরেট গোলকের আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসের সংখ্যামান কত। নিরেট গোলকের আয়তন সূত্র 4/3 পাই আর কিউব, নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। খুব সহজ এটা, তাহলে আর আমাকে ধরে নিতে হবে, দেখো 4/3 পাই আর কিউব। ওকে, নেক্সট কি করব, দেখো আর একটা কাটবে, আর পড়ে থাকবে, পাই কেটে যাবে, 4 কেটে যাবে, তাহলে আর সমান কত 3 বেরোবে, কিন্তু আমাকে ব্যাস বলেছে তাই 2r মানে 3 × 2 মানে ব্যাস কত হবে 6 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু শর্ট ভাবে করে দিলাম আমি, তোমরা লিখে করবে, যেহেতু সংখ্যামান সমান শর্তানুসারে সেভাবে লিখে করবে। এখানে দেখো ইউআই সমান xi মাইনাস 35, তাহলে উপরেরটা আমি বলেছিলাম, বারবার বলেছি, এটা হচ্ছে এইচ এ, এটা হচ্ছে এইচ। এই সূত্রটা একদম মাথায় গেঁথে নিয়ে যে একটা পরীক্ষায় আসবেই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলে দিলাম এইরকম টাইপ। এক্স বার সমান কি হয়, এ প্লাস এইচ ইন্টু সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। কি আছে মুখস্থ করার, এর মান বসিয়ে দাও এদিকে, 35 প্লাস এটা 10 গুণিতক এফআই এক্সআই 30 রয়েছে, এফআই এক্সআই, আচ্ছা এখানে ইউআই বলেছে, সরি এফআই ইউআই ভুল বললাম আমি, এফআই ইউআই 30 বাই এফআই সামেশান এফআই মানে কত 60। ওকে, তাহলে 10 6 60, 6 5 30, 35 প্লাস 5 সমান কত হবে 40। তাহলে এটা কত, এটা কি যৌগিক গড়, যৌগিক গড়, তাহলে কত পেলাম আমি 40। একটু কুইক করিয়ে দিলাম আমি, তোমরা একটু ভালো করে দেখে নাও। তো আজকে এই পর্যন্ত, দেখো তোমাদের পুরো কমপ্লিট করে দিলাম, আর নেই। তাহলে আমরা কমপ্লিট করে দিলে একটু মন দিয়ে তোমরা পড়াশোনা করো, যেরকম শুরুতে আমি বলেছিলাম, সবাই একটু সময় দাও অঙ্কের উপরে, অবশ্যই তোমরা পারবে, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, এটা আমার আশা রয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 9 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আশা রাখছি যে তোমাদের জানুয়ারি 10 তারিখের মধ্যে সব শেষ করে দিব আমি।
ঠিক আছে, তার আগেও শেষ হয়ে যাবে, জানুয়ারি 5 তারিখের মধ্যে তোমরা আমাদের প্র্যাকটিস করে যাও শর্ট প্রশ্ন, তোমাদের সাজেশন দিব আমি পরবর্তীকালে। তোমরা যদি চাও তো আমার কাছ থেকে সাজেশন নিতে পারো। তো ম্যাথের উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিতে পারি যেগুলো আসার সম্ভাবনা প্রবল থাকে। তো অবশ্যই তোমরা জানাবে, আগে শেষ করে দিই এই ভিডিওটা, বেশি দিন লাগবে না, 10 দিন মতো লাগলে শেষ হয়ে যাবে আমাদের। তোমরা রেগুলার প্র্যাকটিস করো, অঙ্কগুলো করে নিচ্ছ খাতায়, করার পরে বাড়িতে প্র্যাকটিস করো, না দেখে সেটাকে প্র্যাকটিস করো, মনে হবে যেন হয়ে যাবে কিন্তু না দেখে বারবার প্র্যাকটিস করো অঙ্কগুলোকে। অবশ্যই তোমরা 1 নম্বরে 2 নম্বর হচ্ছে তোমাদের কাছে মনে রাখবে কি, মানে একটা চাবিকাঠি বলতে হলে, এইটা যদি একটু ভালো করে হয়ে যায় না, দেখে আপনা আপনি অন্যগুলো হয়ে যাবে, ওগুলো তোমাদের হয়ে যাবে লং প্রশ্ন। কিন্তু এইটার উপরে বেশি সমস্যা আছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। তো এটার উপরে যদি কনফিডেন্স থেকে থাকে না, তাহলে কিন্তু আর কিচ্ছু তোমাদের আটকাবে না, আর বাকিগুলো তো ইম্পর্টেন্ট তোমরা পেয়েই যাবে। তো তো সবাইকে বলবো পড়াশোনা করো মন দিয়ে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ডিস্ট্রিক্ট নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয়।